আমার ধারণা, আমি এখনও মনে করি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের উদ্দেশ্য এবং তাদের ইচ্ছা, অভিপ্রায় ভীষণভাবে ঘাটতি লক্ষ্য করা গেছে। এটি হলো একটি বিষয়। তার পাশাপাশি রাজনৈতিক মহলগুলো প্রত্যেকে যার যার অঙ্গনের বাইরে বেরিয়ে মুক্তভাবে রাষ্ট্রের চিন্তা করেনি। একদম না করার কারণে যেটা হয়েছে যে বৃহৎ কোনো কল্যাণকর কোনো চিন্তাকে আমরা অগ্রসর করতে পারিনি। সেই অস্থিরতা থেকে প্রতিনিয়ত মব হয়েছে। সম্প্রতি রাজনীতিতে অনেক আসন ভাগাভাগি চলছে। তারেক রহমান আসছেন। সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে আপনার ভাবনাটা যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ আলী। চেঞ্জ টিভিকে ধন্যবাদ সবসময় আমাদের চিন্তা ভাবনাকে দেশবাসীর কাছে তুলে ধরবার জন্য। আমি মনে করি যে আসলে আমাদের এখন যে অস্থির সময়টা যাচ্ছে, এটির অবসান হওয়া দরকার। আমি প্রথমেই বলে নিই, আমাদের কিছু অনুশোচনার বিষয়ও কিন্তু আছে এখানে। সেটি হলো, খুব গভীরভাবে আমাদেরকে চিন্তা করতে হবে যে বিষয়টি, যে ২৪-এর অভ্যুত্থানের যে স্পিরিট, ২৪-এর অভ্যুত্থানের যে লক্ষ্য, সেইটা আমরা অর্জন করতে ব্যর্থ হয়েছি। সেই পথে আমরা হাঁটছি না, ব্যাহত হয়েছে। সেটা অন্তর্বর্তীকালীন সরকারেরও সেইখানে যথেষ্ট ভুল ভূমিকা রয়েছে, আমি বিশ্বাস করি সেটা। তারা একটি দুর্যোগপূর্ণ সময়ে যেমন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে, তেমনি তাদের প্রতি যে অকুণ্ঠ সমর্থন ছিল ১৮ কোটি মানুষের, সেই সমর্থনের জায়গাটিকে তারা কাজে লাগাতে পারেনি, একেবারেই ব্যর্থ হয়েছে। প্রথমত আইনশৃঙ্খলা তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। এটির পেছনে যে সমস্ত কারণ তারা দেখাতে চেষ্টা করে, সেটা হলো আইনশৃঙ্খলা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হওয়া, সেখানে আইনশৃঙ্খলার সদস্যরা ক্ষতিগ্রস্ত হওয়া, সব মিলিয়ে পরিস্থিতিটা এমন জায়গায় ছিল, এটা তারা বারবার বলবার চেষ্টা করে। কিন্তু দেখুন, আমি বলতে চাই যে পরিস্থিতি দুর্যোগপূর্ণ নয় বলেই চলমান যে সরকারকে, তৎকালীন চলমান সরকারকে জনতার অভ্যুত্থানে পতিত হতে হয়েছে, দেশ থেকে পালাতে হয়েছে। তাহলে সেই জায়গাগুলোকে ধরে আমাদের যে একদম নিয়ম শৃঙ্খলা মেনে রাষ্ট্রটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার ছিল, সেখানে জনগণ যে সমর্থন দিয়েছিল, সেটা কেন কাজে লাগানো হলো না? সেটা আইনশৃঙ্খলার ব্যাপারই হোক, অর্থনীতিকে পুনর্বিন্যাসের ব্যাপারই হোক, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত অরাজকতাকে শান্ত করার ব্যাপারই হোক, প্রতিটি ক্ষেত্রে সেটি কিন্তু করা হয়নি। সেখানে আমার ধারণা, আমি এখনও মনে করি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের উদ্দেশ্য এবং তাদের ইচ্ছা, অভিপ্রায় ভীষণভাবে ঘাটতি লক্ষ্য করা গেছে। এটি হলো একটি বিষয়। তার পাশাপাশি রাজনৈতিক মহলগুলো প্রত্যেকে যার যার অঙ্গনের বাইরে বেরিয়ে মুক্তভাবে রাষ্ট্রের চিন্তা করেনি। একদম না করার কারণে যেটা হয়েছে যে বৃহৎ কোনো কল্যাণকর কোনো চিন্তাকে আমরা অগ্রসর করতে পারিনি। সেই অস্থিরতা থেকে প্রতিনিয়ত মব হয়েছে। সেই মবের পিছনে উস্কানিদাতাদেরকে লক্ষ্য করা গেছে, উল্লেখ করা গিয়েছে তারা কারা, যারা আমাদের শত সহস্র বছরের ঐতিহ্য, কৃষ্টি, কালচারকে ভেঙে তছনছ করে, আমাদের বাউল তছনছ করে, আমাদের ছায়ানট তছনছ করে। তাদের সাথে আমাদের বাঙালি সংস্কৃতি, আমাদের মধ্যবিত্ত বাঙালি, মেধাবী বাঙালির যে স্বাধীনতা প্রিয় এবং সঙ্গীত প্রিয়, আমাদের ভাটিয়ালি থেকে শুরু করে আমাদের যে বাঁশি, আমাদের যে কুটির, আমাদের যে মাটির শিল্প, আমাদের যে মৃৎশিল্প, আমাদের যে নৌকা, আমাদের অনেক কিছু, আমাদের ধান, আমাদের নদী, আমাদের খাল, কিছুই কিন্তু আমরা রক্ষা করতে পারলাম না। আমরা এখন যেটা চলছে, এটাকে কোনো ক্রমেই আমাদের সংস্কৃতির অংশ তো নয়ই, ধ্বংসের চরমটা চলছে। এই জায়গায় দাঁড়িয়ে একজন সচেতন নাগরিক হিসাবে প্রতিবাদ করছি তীব্র ভাষায়। কারা এরা? আমাদের সেই জনকল্যাণমুখী মানুষগুলো কই? আমরা একজনকে আমরা
ভোটাধিকার হরণ করেছে বলে তাকে আমরা এবং এলাকায় জনগণের সম্পদ লুটপাট করেছে তাকে আমরা পতিত করেছি, কিন্তু বাকি সমস্ত আচরণ তো এখন চতুর্দিকে হচ্ছে। এই জায়গাটি থেকে আমি মনে করি যে কখন একটি সুস্থির সময় আসবে, কখন আমরা এগুলো থেকে একটি এই অরাজকতা থেকে এই মহলগুলো নিবৃত্ত হবে, এটি একটি চরম সন্ধিক্ষণ এবং দুর্ভাবনার একটি বিষয়। এখান থেকে অতিক্রম করা সত্যিকার অর্থে এখন আজকের মুহূর্তে আমি চিন্তা করব। দ্বিতীয়ত যে বিষয়টি হয়েছে, একটি বড় দল, আমাদের দেশের জাতীয়তাবাদী দল, তার ভারপ্রাপ্ত চেয়ারপারসন ফিরেছেন দেশে। আশা করছি তার দলের আর সকল সদস্যের মতো আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যে উনি তার দলেরও যে ধরনের কর্মকাণ্ড অনেকটাই জনগণের পছন্দের বাইরে, সেই বিষয়টি যদি উনি কঠোরভাবে দমন না করেন তাহলে কিন্তু ওনার যে ত্যাগ, দেশের বাইরে থাকা, সব মিলিয়ে ওনার দলেরও যে অবস্থান ছিল, মামলা মোকদ্দমা, হামলা, নির্যাতন, টোটাল বিষয়টিকে, তাদের যে আত্মত্যাগের অবদানকে কোনো ক্রমেই খাটো করে না দেখে সেই জায়গা থেকে রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য তাদের যে ভূমিকা হওয়া দরকার, সেখান থেকে মানুষ, জনগণ তাদেরকে একটু সরে থাকতে দেখছে অথবা তাদেরকে খুঁজে পাচ্ছে না। তাদেরকে বড় মিটিং মিছিলে পাওয়া যাচ্ছে, এটা যেমন সত্য, কিন্তু শুভ কাজে খুব কমই দেখা যাচ্ছে। প্রথম আলো এবং ডেইলি স্টারের হামলায় নিয়ে আপনার মন্তব্য কী? প্রথম আলো, ডেইলি স্টার আপনার আমার পছন্দের নাই হতে পারে, প্রতিষ্ঠান ধ্বংস করতে হবে। 5ই আগস্টের পরে সবচেয়ে বড় অপছন্দনীয় এবং ধ্বংসাত্মক কাজ হলো যে প্রতিষ্ঠান ধ্বংস করা। আপনি ব্যক্তিকে পছন্দ করতে পারেন না, ব্যক্তির কাজকে পছন্দ করতে পারেন না, কিন্তু আপনি প্রতিষ্ঠান ধ্বংস করবেন কেন? এই রাষ্ট্রের সাথে, এই রাষ্ট্রের অর্জনের সাথে, অস্তিত্বের সাথে যে সমস্ত ব্যক্তিত্ব জড়িত, যে সমস্ত প্রতিষ্ঠান জড়িত, একটি প্রিন্ট মিডিয়া সংস্থা, তাই তো একটি প্রতিষ্ঠান, সেই প্রিন্ট মিডিয়া সত্য প্রকাশের জন্য যদি এগিয়ে যায়, আপনাকে তো খুশি করতে পারবে না, আমাকে তো খুশি করতে পারবে না। তাই বলে কি আমি তার প্রতিষ্ঠান ধ্বংস করব? আমি একটাই তো করতে পারি, মুক্ত রাস্তায় আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা তুলে ধরতে পারি। প্রতিষ্ঠান ধ্বংসের মধ্য দিয়ে এই যে একটা বাজে সংস্কৃতি শুরু হয়েছে, আসলে আমাদের তো বেঁচে থাকাই মুশকিল হয়েছে। এই জায়গাটিকে আমি মনে করি আমরা সহ সকল মহল এটার পেছনে দাঁড়ানো দরকার। এইভাবে প্রতিষ্ঠান ধ্বংস করে পক্ষ বিপক্ষে, এই যে পক্ষ বিপক্ষের লড়াইটাই ছিল কিন্তু 24-এর অভ্যুত্থানের লড়াই, মেধার লড়াই। সেখান থেকে আমরা এটাও মেনে নিচ্ছি যে সেখান থেকে তারা যারা আন্দোলন করেছিল, নেতৃত্ব ছিল, তারাও কিন্তু কিছুটা হঠকারী জায়গায় চলে গিয়েছে বা সুবিধাজনক জায়গা বেছে নিয়েছে, নিজেদেরকে তারা অন্য কিছু ভেবেছে। আমি মনে করি না যে 24-এর অভ্যুত্থানের পরে তাদেরকে সরকারের অংশ হতে হতো, তাদেরকে দলই করতে হতো। তারা 24-এর অভ্যুত্থানের জায়গাটিকে ধরে তারা যদি সেই জায়গায় অবস্থান করত, তাহলে আজকে রাষ্ট্র কিন্তু, দেশ কিন্তু অন্য আরেকটি মহল পেত, যারা সারাক্ষণ দেশের স্বার্থ নিয়ে, সুবিধা নিয়ে, জনকল্যাণ নিয়ে কাজ করতে পারত, কথা বলতে পারত। সে জায়গাটি বড়ভাবে অনুপস্থিত হয়েছে। আর প্রতিষ্ঠান ধ্বংস কখনোই একটি রাষ্ট্রের জন্য শুভকচ্ছ নয়। সে প্রতিষ্ঠান, আমাদের এখানে অনেক মাজার রয়েছে আলী, আপনি জানেন যে মাজারের কোনো ভিত্তি নেই, কিন্তু সে মাজারগুলোকে এলাকার মানুষ ভাঙে না। কেন ভাঙে না জানেন? কিছু মানুষের বিশ্বাস রয়েছে যে এখানে একজন পীর পয়গম্বর কেউ ছিলেন, অথবা কেউ বলে এখানে একজন পাগলা বাবা ছিলেন। এই ধরনেরই তো আমাদের অনেক, বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে একটি বটগাছতলা একটি মেলা বসে, মেলায় বলে পাগলা বাবার মেলা। সেখানে কবে কোথায় কে ছিল, কে পাগলা ছিল, সবটাই কিন্তু মিথ, একটা গল্পের ধারাবাহিকতা অথবা একটা পুরনো অভিভাবকদের ধারাবাহিকতা। সেটা যদি রক্ষা হয়, তার মধ্য দিয়ে যদি কিছু মানুষের বিশ্বাসকে আমরা লালন করতে পারি, সেটা তো খারাপ কিছু নয়। আমি তো ব্যক্তি হিসাবে আমি আপনার বিশ্বাসকে আমি ধ্বংস করতে পারি না। আমি আপনার বিশ্বাসকে পছন্দ না করতে পারি, আমি আমার জায়গা থেকে আমি অন্য কাজ করব, সরে যাব, কিন্তু আপনার বিশ্বাসকে আমি ধ্বংস করে দেব। এবং এখানে আমি কি প্রতিষ্ঠিত করতে চাচ্ছি? এখন যখন বের হয় যে কিছু মানুষ প্রলোভন দিয়ে অথবা তাদের পেছনে অর্থ বিনিয়োগ করে এই প্রতিষ্ঠানগুলো ভাঙছে, তাহলে কি হবে?
এবং তা এই জায়গাটিকে উৎসাহ দিয়ে দিয়ে কোথায় নেওয়া হয়েছে? আমি বলেছি না যে এখানে প্রতিবাদের নামে এমন একটি পক্ষকে সারাক্ষণ জাগিয়ে রাখা হচ্ছে যারা সুস্থিরতা অস্থিরতা এই জায়গাগুলোর ফারাক বুঝতে পারছে না। দেখুন, আমাদেরকে বলতেই হবে, কেন একজনকে সম্বর্ধনা দিতে গিয়ে রাস্তায় আমাদের একজন নারীকে প্রসব করতে হয়, আবার এখানে আমরা রাত্রে আমাদেরকে বিচার চাইতে গিয়ে আমরা অবস্থান করে আমরা যেভাবে যান চলাচলের অসুবিধা করছি, এর বিকল্প আমরা কেন ভাবছি না? আমাকে 5,000 লোক নিয়ে প্রতিবাদ করতে হবে কেন? 5 লক্ষ নিয়ে সম্বর্ধনা দিতে হবে কেন? আমাদের সম্বর্ধনা তো হবে মনের সম্বর্ধনা, সেটাই তো যথার্থ হওয়া দরকার।